Music volume muted. আজ 22শে শ্রাবণ। আজকেরই দিনে 1941 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। ফলে আজকের দিনটা বেদনার একটা দিন, দুঃখের একটা দিন। যখন আমরা এই 22শে শ্রাবণের কথা ভাবি, তখন আমাদের যেন মনে হয় আমাদের পরিবারের, আমাদের নিজের কেউ যেন আজকের দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আজকের এই বেদনার দিনে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের যে দুঃখ, যে কষ্ট, যে বেদনা ওনাকে সহ্য করতে হয়েছিল, সেইটা তুলে ধরার চেষ্টা করব। আমরা সকলেই জানি যে ওনার মাত্র 14 বছর বয়সে মা মারা গিয়েছিলেন। তো একজন মা হারা সন্তান কিভাবে লালিত পালিত হয়েছিলেন শুধুমাত্র পরিবারের কর্মচারীদের কাছে। কারণ আমরা জানি তার বাবা ছিলেন ঋষির মতো। ঋষি যেমন সংসার ত্যাগ করে সাধনায় মত্ত থাকেন, সেইভাবেই তার বাবাও কিন্তু সংসার ধর্মে তেমন মতি ছিল না। সেই জন্য ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথকে কর্মচারীদের কাছেই মানুষ হতে হয়েছিল, যেটা কতখানি দুঃখের সেটা আমরা সকলেই উপলব্ধি করি। এরপর বৈবাহিক জীবনেও তার ছেদ আসে। মাত্র 41 বছর যখন ওনার বয়স, সেই সময় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এর আগে আমরা জানি তার প্রিয় বৌঠান কাদম্বরী দেবী, তিনি আত্মহত্যা করেছিলেন। সেটাও ছিল কবিগুরুর কাছে অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। স্ত্রী চলে যাওয়ার পরেও তার পরিবারে মৃত্যু মিছিল যেন থামেনি। একে একে তার 2 মেয়ে এবং 1 ছেলে, তারাও মারা গিয়েছিলেন। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরকে ছেলে বা সন্তানের মৃত্যুর যে কঠোর যন্ত্রণা, সেটা সহ্য করতে হয়েছিল। সেই জন্য আমরা কোনো কোনো জায়গায় রবীন্দ্রনাথকে লিখেছেন দেখি যে ঈশ্বরের কাছে উনি প্রার্থনা করছেন, দুঃখ যদি দাও তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই দুঃখকে সহিবার ক্ষমতা যেন তিনি দেন। এটাই ওনার ঈশ্বরের কাছে প্রার্থনা। এখান থেকে আমরা বুঝতে পারি যে কতটা কষ্টের মধ্য দিয়ে মৃত্যু তাকে বারংবার প্রভাবিত করেছিল। শুধু তাই নয়, পারিবারিক জীবনেও তার ঘোরতর অশান্তি ছিল। তার মেয়ে বেলা এবং রানী, এই দুজনকেই যাদের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তার জামাই যারা হয়েছিলেন, তারা অত্যন্ত অর্থলোভী ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ের সাথে সেইভাবে দাম্পত্য সুখ বলে কিছু ছিল না। অথচ কবিগুরুকে সবসময় যন্ত্রণার মধ্যে কাটাতে হয়েছে যে তিনিই তাদের বিবাহ ঠিক করেছিলেন এবং পাত্র নির্বাচন করেছিলেন। সেই জন্য তিনি সবসময় কষ্টে ভুগতেন। এমনকি তার ব্যক্তিগত চিঠি থেকে জানতে পারা যায় যে তিনি একটি চিঠিতে লিখছেন যে রানী, তার মেয়ে, বিবাহের দিন রাত্রেই একটি সাপ দংশন করতে এসেছিল রানীকে। সেই প্রসঙ্গে উনি লিখেছেন যে রানীকে যদি সাপটা দংশন করতো, গোখরো সাপটা, তাহলে হয়তো রানীর মুক্তি হতো, এইভাবে কষ্ট সহ্য করতে হতো না। একজন পিতা যখন তার কন্যা সন্তানের মৃত্যু কামনা করছেন, তার মানে বুঝতে হবে যে কতখানি দুঃখের মধ্যে কবি এবং তার মেয়ে অতিবাহিত করতে হয়েছিল। এর পাশাপাশি কবিগুরুকে নিজের শরীর নিয়েও ব্যতিব্যস্ত থাকতে হয়েছে। আমরা শুধু তার সাফল্যের দিকটাই দেখি, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, কতগুলো উপন্যাস লিখেছেন, কত কবিতা লিখেছেন, কত ছোট গল্প লিখেছেন, এই পরিসংখ্যান দেখি। কিন্তু এই মানুষটা মানসিকভাবে এবং শারীরিকভাবে যে কষ্ট সহ্য করেছিলেন, সেটা আমরা অনেক সময় দেখি না। আমরা বলে থাকি যে তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন, কিন্তু তার জমিদারি, তার বৈভব, এইগুলোর দিকেই বেশি হাইলাইট করা হয়, তার কষ্টের দিকে হাইলাইট করা হয় না।
প্রথম বিশ্বযুদ্ধের শেষে 1920 সালে ওনার প্রথম হার্ট অ্যাটাক হয়। সেই সময় নীলরতন সরকার, আমরা জানি বিখ্যাত বাঙালি চিকিৎসক যার নামে NRS হসপিটাল, সেই নীলরতন সরকারের তত্ত্বাবধানে উনি সুস্থ হয়ে ওঠেন। এরপর আবার 1937 সালে উনি হার্ট অ্যাটাকের ফলে সংজ্ঞা হারান, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সেই সময়েও নীলরতন সরকার ওনাকে সুস্থ করে তুলেছিলেন। কিন্তু 1935 সাল থেকেই ওনার কিডনি জনিত সমস্যা দেখা দিয়েছিল, যেটা থেকে উনি আজীবন বেরিয়ে আসতে পারেননি। 1940 সালে কবিগুরু যখন কালিম্পংয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন, সেই সময় গভীরভাবে অসুস্থ হয়ে পড়েন। তার সঙ্গে ছিলেন তাঁর বৌমা প্রতিমা দেবী। প্রতিমা দেবীর কাছ থেকে বার্তা পেয়ে তাঁদেরই আত্মীয়, আমরা জানি বিখ্যাত PC মহলানবিশ, প্রশান্তচন্দ্র মহলানবিশ, একটি ডাক্তারের দল নিয়ে কালিম্পংয়ে চলে যান। কিন্তু সেখান থেকে কবিগুরুকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় নিয়ে আসা হয়। সেই সময় বিধানচন্দ্র রায়, তখনকার দিনে যিনি আমাদের পশ্চিমবঙ্গের পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, দ্বিতীয় মুখ্যমন্ত্রী, তিনি পরামর্শ দিয়েছিলেন কবিগুরুকে অপারেশন করতে হবে। কিন্তু নীলরতন সরকার পরামর্শ দেন সেই সময় অপারেশন করা যাবে না। আসলে কবিগুরু কাটাছেঁড়াকে ভয় পেতেন বা পছন্দ করতেন না। তিনি বলতেন, এই শরীরকে কাটাছেঁড়া করে কি হবে, তা যদি না করে কিছু করা যায় সেটাই করুন। তো সেই সময় কোনো রকমে নীলরতন সরকারের নেতৃত্বে কবিগুরু সাময়িকভাবে সুস্থ হয়ে ওঠেন এবং শান্তিনিকেতনে চলে যান। শান্তিনিকেতন ছিল তার প্রিয় জায়গা, পছন্দের জায়গা, নিজের হাতে গড়ে তোলা একটা জায়গা। কিন্তু সেখানেও বেশি দিন থাকতে পারলেন না, আবার অসুস্থ হয়ে পড়লেন। তখন 1941 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে ওনাকে নিয়ে আসা হয়। সেই সময় কবি নিজে খুব একটা লিখতে পারতেন না, উঠতেও পারতেন না। তিনি ডিকটেট করতেন আর রানু সেগুলো লিখত। তো এরকম একটা পরিস্থিতিতে শেষ পর্যন্ত চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে অপারেশন ছাড়া কোনো উপায় নেই। কবির যন্ত্রণা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো। কবি তখন বললেন, চিকিৎসক টিম যখন ওনাকে ঘিরে পরামর্শ করছেন, কবি বিরক্ত হয়ে বললেন, তোমরা কি করছো, কিছু একটা করো, আমার যাতে স্বস্তি হয়, এত যন্ত্রণা তো আর সহ্য করতে পারি না। ফলে বুঝতে পারি যে শেষ জীবনে কবিকে কতখানি কষ্ট সহ্য করতে হয়েছিল। শেষে অপারেশন করা হয়। প্রোস্টেটে ওনার ক্যান্সার হয়ে গিয়েছিল। প্রোস্টেট অপারেশন করা হয়, কিন্তু তারপর আর তিনি সেরে উঠতে পারলেন না। ক্রমশ তার শারীরিক অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে লাগলো। নীলরতন সরকার কোনো এক সময় বলেছিলেন যে তিনি যদি জানতেন তাহলে অপারেশন করতে দিতেন না। কিন্তু কবির বয়স এবং যে সমস্যা, তাকে তো অস্বীকার করা যায় না। জন্মিলে মরিতে হবে, এটাই তো চিরন্তন সত্য। সেই বার্তা মেনেই 1941 সালের 7ই আগস্ট দুপুর 12:10 দুপুরবেলায় রবি অস্তমিত হয়েছিল। কিন্তু মৃত্যুর পরেও কবিকে যেন তার দুঃখ পেছন ছাড়েনি। মৃত্যুর পরেও তাকে তার দেহকে নিয়ে যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল, তা কবির পক্ষে ছিল খুবই বেদনাদায়ক। কবি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তা সহ্য করতে পারতেন না। কবির শেষ ইচ্ছা ছিল যে শান্তিনিকেতনে শান্তিতে তিনি বিদায় নিতে চান। কলকাতার কোলাহল, জনসমাগম তাঁর পছন্দ ছিল না একেবারেই। কিন্তু সেই কলকাতাতেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। ফলে মৃত্যুর পর যখন একটা ঘরের মধ্যে কবিকে সাজানো হচ্ছে, অর্থাৎ আমরা জানি তার শোভাযাত্রা হয়েছিল রাজার বেশে বা একটা বরের বেশে, ধুতি পাঞ্জাবি পরিয়ে, নতুন ধুতি পাঞ্জাবি পরিয়ে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তখন জনগণ, একটা বিরাট উন্মত্ত জনতা দরজায় ক্রমশ ধাক্কা দিতে থাকে। কি না, তারা কবিকে একবার দেখতে চায়, একবার কবির আশীর্বাদ নিতে চায়। সেই উন্মাদনা
পাগলামিতে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে কবিকে যখন দরজা খুলে দিতে হয় এবং পরে যখন শোভাযাত্রা নিয়ে যাওয়া হয়, হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায় নেমে আসে। নিমতলা শ্মশানের উদ্দেশ্যে যখন কবির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তখন বিকৃত মনস্ক একদল মানুষ, তারা কবির দাড়ি, কবির নখ, কবির চুল ছিঁড়ে নিতে থাকে, উপড়ে নিতে থাকে। কি না কবির চিহ্ন তারা আজীবন নিজেদের কাছে রেখে যেতে চায়। যখন কবির মরদেহ নিমতলা শ্মশানে পৌঁছলো, তখন দেখা গেল কবির দাড়ি এবং চুল এর খুব কম অংশই অবশিষ্ট রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে কি কঠিন যন্ত্রণার মধ্যে তার শেষ যাত্রাটাও হয়েছিল। যদিও হাজার হাজার মানুষের ঢল বা উন্মাদনা থেকে বোঝা যায় যে কবিকে সকলে কত ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসা এইরকম দুর্বিষহ হয়ে পড়বে কেউ কল্পনাও করতে পারেনি। কবির একমাত্র জীবিত ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর অসুস্থতা এবং এই কোলাহলের কারণে শ্মশানে উপস্থিত থাকতে পারেননি। তার নাতি মুখাগ্নি করেছিল। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে কবি কি নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনে এবং মরণে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমরা আজ সামান্য দুঃখ কষ্টে কাহিল হয়ে পড়ি, ব্যথিত হয়ে পড়ি। নম্বর না পেলে, ডাক্তার ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাশ না করতে পারলে অনেকে আত্মহননের পথ বেছে নিই। অথচ কবিগুরুর এত দুঃখ, এত কষ্টের মধ্যেও ওনার এই যে সৃষ্টি, সেটাকে তো ভোলার নয়। তার মধ্যেও যে বেঁচে থাকা যায়, তার মধ্যেও যে ভালো কিছু করা যায়, সেই বার্তা কবি তার জীবন দিয়ে, তার কর্মের মাধ্যমে আমাদেরকে আজীবন বুঝিয়ে গেছেন। তাই আজকে গুগল হয়তো আমাদের তথ্য দেয়, কিন্তু তথ্যই তো জ্ঞান নয়, আর জ্ঞান থেকে প্রজ্ঞা পাওয়া যায় না, সেই জ্ঞান থেকে প্রজ্ঞা পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়া আমাদের সহজেই যোগাযোগ সৃষ্টি করতে শিখিয়েছে, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এই সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে সহজেই হাত বাড়ালে বন্ধু পাওয়া যায়, সেখানে আমরা কতটা নিঃসঙ্গ? সেই নিঃসঙ্গতা থেকে মুক্তি কিসে? এআই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়, কিন্তু আমাদের মনে কি সেই মৌলিক প্রশ্ন জাগে? সেই সহমর্মিতা, সেই সহানুভূতি, সেই মানবিকতা কি আমরা এই আজকের প্রযুক্তির যুগে ক্রমশ হারিয়ে ফেলছি নাকি? ফলে কবিগুরু আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার সাহিত্য, তার চিন্তা, তার মানবতা বোধ আমাদের শয়নে জাগরণে, সুখে দুঃখে, চিন্তনে চিরকাল থাকবে। তাই তো তার কথাতেই বলি, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ধন্যবাদ। Stop recording video.